সয়েল স্যাম্পলের উপরে দিয়েছো, যেটা তুমি মোল্ড দিয়ে প্রিপেয়ার করেছো, তাই তো? জি ম্যাম। আচ্ছা, তো স্যাম্পলটা কি ধরনের ছিল, মানে শেপটা কিরকম? ম্যাম সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল, এবং এটার আইডিয়ালি তোমার আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টের এই সিলিন্ড্রিক্যাল স্যাম্পলটা ডায়ামিটার হাইট ভ্যারি করতে পারে, কিন্তু এটা রেশিওটা থাকে তোমার 1:2, ডায়া ইস টু হাইট 1:2। যেমন তোমার যদি 38 মিলিমিটার ডায়ামিটার হয়, তাহলে 76 মিলিমিটার হাইট। এই ধরনের রেশিওতে আমার একটা সিলিন্ড্রিক্যাল স্পেসিমেনকে আমি টেস্ট করি। এখন তোমরা যে স্যাম্পলটা টেস্ট করেছো সেটা কিন্তু মোল্ড দিয়ে প্রিপেয়ার করা। এই স্যাম্পলটা কি ডিস্টার্ব স্যাম্পল না আনডিস্টার্ব স্যাম্পল, এটা জানো? ম্যাম এটা তো ডিস্টার্ব হয়ে গেছে অলরেডি। হয়ে গেছে। এখন এই ধরনের ডিস্টার্ব স্যাম্পলের উপর আমি টেস্ট করে আসলে কি জানবো? মানে আইডিয়ালি আমি যখন কোন একটা জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশনের আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টের রেজাল্ট দেখি, তখন কি এক্সপেক্ট করি? আমি কি এই ধরনের রিমোল্ডেড স্পেসিমেনের রেজাল্ট পাবো, নাকি একটা ধরো আনডিস্টার্ব স্যাম্পল থেকে প্রিপেয়ার করা একটা আমাদের যখন স্পেসিমেনের রেজাল্ট? ফিল্ডে আমরা কাজ করব তখন আনডিস্টার্ব স্যাম্পল নিয়ে কাজটা করব। রাইট, আনডিস্টার্ব স্যাম্পল নিয়ে করব, এবং আমাদেরকে সেটা তখন ট্রিমার দিয়ে ট্রিম করে ওরকম রেশিওতে একটা সিলিন্ড্রিক্যাল স্পেসিমেন প্রিপেয়ার করে আমাদেরকে টেস্ট করতে হবে। আচ্ছা, এখন আসো যে এটা কম্প্রেশন টেস্ট তো আমরা বুঝতে পারি, কারণ তুমি যেটা বললে যে আমি একটা ডিভাইসের মাধ্যমে আইডিয়ালি কি তোমরা তো দেখে আসছো জিনিসটার নিচের উপরের পার্টটা ফিক্স থাকে, আর নিচে থেকে আহ, নিচের যে মানে পেডেস্টালটা আর কি, সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। তার মানে তোমার মাঝখানে সয়েল স্যাম্পলটাকে তুমি বসে নিয়েছো, এবং নিচেরটা যেহেতু উপরে ধীরে ধীরে উঠছে, তাহলে কি ভার্টিক্যালি সয়েল স্যাম্পলটা কি হচ্ছে, কম্প্রেস হয়ে যাচ্ছে। এখন তার মানে তুমি কম্প্রেশনের আন্ডারে টেস্টটা করছো, বাট এটা আনকনফাইন্ড কেন বলছি? হোয়াই ইজ ইট কল্ড আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট? আমরা যখন ফিল্ডের মানে সয়েলের উপরে লোড চাপাই, তখন তুমি যে স্পেসিমেনটা টেস্ট করেছিলা, সিলিন্ড্রিক্যাল একটা স্পেসিমেন, এটার চতুর্পাশে কোনো মাটি ছিল না, রাইট? কিন্তু ফিল্ডে যখন তুমি টেস্ট করো, তখন তো অ্যাকচুয়ালি মানে ফিল্ডে যখন অ্যাকচুয়ালি লোডটা যায় সয়েলের উপরে, তখন তো চতুর্পাশে মাটি থাকে, কনফাইনমেন্ট থাকে, সোজা কথা। কিন্তু এইখানে টেস্টটা আমি করছি কোন রকম কনফাইনমেন্ট ছাড়া, ফ্রি, চতুর্পাশে ফ্রি টু মুভ। এই জন্য এটাকে বলছি আমি আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট। এখন এই টেস্টটা কেন আনকনফাইন্ড ওয়েতে করা হয়, এবং আদার কি কি মেথড আছে যেখানে কনফাইনমেন্টটাকে আমি কি করি, সিমুলেট করি? বলতো এরকম একটা টেস্টের নাম যেখানে আমি ফিল্ডের ওই কনফাইনমেন্টটাকে সিমুলেট করতে পারি। আমাদের মোস্ট সফিস্টিকেটেড যে সয়েলের স্ট্রেংথ প্যারামিটার বের করার মোস্ট সফিস্টিকেটেড যে টেস্ট, ওটা হচ্ছে ট্রাইক্সিয়াল। ট্রাইক্সিয়াল টেস্ট আমরা আহ, যখন কোনো একটা মানে হাইলি ইম্পর্টেন্ট বা কি বলবো মানে হাই প্রোফাইল কোন একটা স্ট্রাকচারাল বিল্ড হয়, যেমন তোমার মেট্রো রেল বা হচ্ছে কোন একটা ব্রিজ, এই ধরনের বড় কোনো সুপার স্ট্রাকচারের যখন আমরা ডিজাইন করা হয়, তখন কিন্তু এখানে মাস তোমার ট্রাইক্সিয়াল টেস্টের ডেটা লাগবে। আইডিয়ালি হয়তো রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য করে না, খুব বেশি যদি কমপ্লিকেটেড সিচুয়েশন না হয়, বাট ট্রাইক্সিয়াল টেস্ট দিয়ে মোস্ট রিপ্রেজেন্টেটিভ ওয়েতে সলিড স্ট্রেংথ মেজার করা কিন্তু যায়। এবং ওইখানে আমরা আমরা পরে দেখবো যে ট্রাইক্সিয়াল টেস্টে কিভাবে আর কি আমাদের চতুর্পাশের যে প্রেশারটা আর কি সেটাকে আমরা সিমুলেট করতে পারি, বাট আনকনফাইন্ডে কেন করি না, বা এই টেস্টটা আমার কি কি উপকারে আসতেছে, আমি কেন আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করব যেটা রিয়েল ফিল্ডকে আসলে রিপ্রেজেন্ট করে না? এটার কারণ হচ্ছে এই টেস্টটা খুবই সহজ এবং খুবই মানে কি বলবো, এটাকে বলা হচ্ছে ইফিসিয়েন্ট। ইফিসিয়েন্ট হচ্ছে অল্প সময়ের মধ্যে তোমার সয়েলটা যদি ক্লে টাইপের সয়েল হয়, অল্প সময়ের মধ্যে সয়েলের স্ট্রেংথ সম্পর্কে তোমাকে একটা ভালো ধারণা দেবে। এই কারণে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টটা খুবই প্রচলিত পপুলার একটা টেস্ট ফর কি ধরনের সয়েল বলতো, ক্লে বা মানে ফাইন গ্রেইন যেটাকে বলবো যে কোহেসিভ সয়েলের জন্য। তো এই আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট কি ইয়া দিয়ে করা সম্ভব, স্যান্ড দিয়ে? সম্ভব না, না ম্যাম, কারণ কি যাদের আমরা তো কোয়েশ্চন নাই তাদের করা যায় না। ওই স্যাম্পল মোল্ড দিয়ে হবেই না, যেটা নিজেই নিজেকে সাস্টেন করতে পারবে নিজের ওই শেপটা।
তো সেটা শুধুমাত্র ক্লে বা কোহেসিভ সয়েল দিয়ে করা সম্ভব, যেখানে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ক্লে আছে আর কি, ক্লে পার্টিকেল আছে, কোহেসিভ পার্টিকেল আছে। তো সেই ধরনের সয়েলের জন্য আমরা আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করি। এটা ইজি টু ডু, লেস কস্টলি, লেস টাইম কনজিউমিং, তার মানে ফাস্ট। তো এই কারণে এই ধরনের সুবিধাগুলোর জন্য আমরা আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করে থাকি। এখন সয়েলের এই টেস্টটা দিয়ে শুরু করতেছো তোমরা কি ধরনের প্যারামিটার বের করা? এখনো পর্যন্ত যতগুলি টেস্ট আমরা করেছি সয়েলের ল্যাবে, যেগুলো নিয়ে আমরা কথা বলছি বা তোমরা যেগুলো ল্যাব রিপোর্ট প্রিপেয়ার করছো, এগুলোর কোনোটাতে কিন্তু স্ট্রেংথ নিয়ে কথা বলি নাই আমি। বলেছি সয়েলের স্ট্রেংথ কিভাবে মেজার করি, স্ট্রেংথের প্যারামিটার কি, কথা বলিনি। কিন্তু এই টেস্টটা থেকে আমাদের স্ট্রেংথ মেজারমেন্ট গুলো শুরু। তো সয়েলের স্ট্রেংথ, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন তোমাদের জন্য আবারও বলি। সয়েলের স্ট্রেংথটা আসলে শিয়ারে আসে, মানে কম্প্রেশনে বেসিক্যালি মানে সয়েল উইক না, সয়েল উইক হচ্ছে শিয়ারে। মানে শিয়ার স্ট্রেসটা যেটা জেনারেট করবে অ্যাট সাম সার্টিন প্লেন, যে প্লেনটাতে গিয়ে আসলে তুমি কি করবা, মনে করো তুমি যে সিলিন্ড্রিক্যাল স্পেসিমেনটা টেস্ট করছো আর কি, হ্যাঁ, এই স্পেসিমেনটা ফেল করছে যখন, তখন কি খেয়াল করছিলা যে ফেলিয়ার প্লেনটা কিরকম ছিল? এরকম একটা অ্যাঙ্গুলার প্লেন পাইছ, রাইট। এটার কারণ হচ্ছে কম্প্রেশন কিন্তু এইভাবে দিছি, হ্যাঁ, এমন না যে ইট ক্যান বি লাইক বালজিং অ্যাজ ওয়েল, যদি তোমার সয়েল স্যাম্পলটা খুব হার্ড না হয়। যেমন তোমরা যেটা টেস্ট করেছো এটা ডেফিনেটলি মিরাজ ভাই তোমাদেরকে স্যাম্পল খুব কোহেসিভ ক্লে সয়েল দিয়ে প্রিপেয়ার করে দিছে, যেটা খুবই হার্ড একটা সয়েল। এই কারণে তোমরা এই ধরনের একটা মানে অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলিয়ার সারফেস জেনারেট করতে পারছো। আর তা না হইলে বালজিং হয়ে যাবে। বালজিং হইলে যেটা হবে, আনএক্সেপ্টেবল অ্যামাউন্ট অফ কি হয়ে যাবে, সেটেলমেন্ট হয়ে যাবে। সেটাও আমার প্রযোজ্য, মানে সেটা আমি একসেপ্ট করি না। আর আরেকটা হচ্ছে এই যে ফেইলিয়ার প্লেনটা তৈরি হচ্ছে, দেখো এটা একটা অ্যাঙ্গেলে তৈরি হচ্ছে। এই কম্প্রেশনের জন্য এই পুরো 2D সারফেসটা বা অ্যাকচুয়ালি 3D সারফেসটা যখন তুমি চিন্তা করবা, রোটেট করবা সেন্টার পয়েন্ট থেকে, মোর কুলম্বের রোটেশনটা এখানে আসলে বোঝার বিষয় আছে। এই প্লেনটাতে সবচেয়ে উইকেস্ট, অর্থাৎ এই প্লেনে যে শিয়ার স্ট্রেস জেনারেট করেছে, এই নর্মাল স্ট্রেসটার জন্য উপর থেকে নিচে থেকে সিগমা নর্মাল স্ট্রেসের জন্য এই প্লেনে যে শিয়ার স্ট্রেসটা জেনারেট করেছে, সেইটা এই প্লেনের শিয়ার স্ট্রেংথের চাইতে বেশি হয়ে গেছে। এখন এই প্লেনের শিয়ার স্ট্রেংথটা কত? টাও এট ফেইলিয়ার। আইডিয়ালি এইটা হচ্ছে মোর কুলম্বের ইকুয়েশন দিয়ে আমরা বের করি। যখন আমরা ড্রেনে জ্বালাও করি তখন অন্যভাবে করি। আর তোমরা যখন ইউডি টেস্ট করতেছো, অর্থাৎ এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে তোমরা সয়েলের আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট কি ড্রেইনড টেস্ট না আনড্রেইনড টেস্ট, বলো তো? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এখানে আছে, হ্যাঁ। আচ্ছা, আমি তোমাদেরকে ইনফরমেশন আকারে দেই। আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট হচ্ছে একটা সিমুলেশন অফ আনড্রেইনড কন্ডিশন। কিভাবে মেকশিওর করি যে আনড্রেইনড কন্ডিশন আছে? এই যে নিচে থেকে পেডেস্টালটা উপরে উঠাচ্ছিলাম, যে রেটে উঠাবো সেই রেটটা সাফিসিয়েন্টলি হাই রাখতে হবে, যাতে এটা যেহেতু ক্লে টাইপের সয়েল এবং এটার পোর স্পেসের পার্মিয়েবিলিটি যেহেতু কম, এই কারণে এটাকে যখন আমি কম্প্রেস করি এখান থেকে পানি ড্রেইন হয়ে যেতে যে সময় লাগবে সেই সময়টা আমি দিচ্ছি না। সো আমি ফাস্ট বললাম না যে আমরা আনকনফাইন্ড টেস্ট কম্প্রেশন টেস্ট খুবই ফাস্ট করে ফেলি ক্লে সয়েলের, তো যেহেতু খুব দ্রুত করে ফেলতেছি সেহেতু ড্রেনে যাওয়া করতেছি না। সো এটা একটা আনড্রেইন টেস্ট, এবং আনড্রেইন টেস্ট অ্যাকচুয়ালি ট্রাইক্সিয়ালের ইউইউ টেস্টের মতো, আনকনসলিডেটেড আনড্রেইন ট্রাইক্সিয়াল টেস্টের মতো, যেখানে কিনা আমরা যদি সয়েলের ফেলিয়ার এনভেলপ মেজার করি সেটা হচ্ছে শুধুমাত্র আমার টাওয়ের দুইটা পার্ট আছে। আমি নর্মাল যেই মোর কুলম্বের ফেলিয়ার এনভেলপ আছে সেটা যদি ড্র করি, আমি যদি মোর সার্কেল দিয়েই ড্র করি, যখন আমি ড্রেনে জ্বালা করবো তখন আমার হায়ার কম্প্রেশনে হায়ার শিয়ারে ফিল করবে। যত আমি কম্প্রেশন বাড়াবো তত বেশি শিয়ারে ফিল করবে। এবং এখানে এই যে এনভেলপটা আমি বলতেছি এটা হচ্ছে আমার ফেলিয়ারের এনভেলপ, এটার ইকুয়েশন হচ্ছে সি প্লাস সিগমা ট্যান ফাই। আচ্ছা, এইখানে আসো, এই সি আর ফাই এই দুইটা হচ্ছে সয়েলের শিয়ার স্ট্রেংথ প্যারামিটার।
এটা নরমাল, এটা শেয়ার ধরে নাও। তাহলে এখন সি কি, এটা আমি কিন্তু লাইনের ইকুয়েশন, হ্যাঁ, সি হচ্ছে ইন্টারসেপ্টটা, আর ফাই কি, ফাই হচ্ছে এই লাইনটার যে স্লোপ সেটার অ্যাঙ্গেল হচ্ছে ফাই। তাহলে আমি যদি কোনো একটা জায়গার সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি জানতে চাই, আমাকে অ্যাকচুয়ালি এই শিয়ার স্ট্রেংথ প্যারামিটার এই দুটা জানতে হবে, সি কত আর ফাই কত। এখন আসো যদি আমি আনরেঞ্জ কন্ডিশনে থাকি, তখন আসলে আমার যতই আমি নর্মাল স্ট্রেস বাড়াই না কেন, আমার একই একই ডায়ামিটার হবে সার্কেলের, অর্থাৎ এই যে সার্কেলের ডায়ামিটারটা বাড়তেছে না, যেহেতু বাড়তেছে না এনভেলপটা হয়ে গেছে হরাইজন্টাল। এটা হচ্ছে আনরেঞ্জ কন্ডিশনকে রিপ্রেজেন্ট করে। এই আনরেঞ্জ কন্ডিশনকে যদি রিপ্রেজেন্ট করে, এখন আসো তাহলে এখানে সয়েলের ফাই কত, 0, তাহলে এটার সিটা হবে আনরেঞ্জ কোহেশন। এটাকে অ্যাকচুয়ালি আনরেঞ্জ শিয়ার স্ট্রেংথ বলা হয়, সিইউ অথবা এসইউ। এই ভ্যালুটাই তোমরা এই টেস্ট থেকে বের করবা যখন তোমরা কি করবা, ইউসিএস টেস্ট করবা, মানে ক্লে সয়েলের ইউসিএস টেস্ট যখন তোমরা করবা, তখন তোমরা এই আনরেঞ্জ কোহেশন বা আনরেঞ্জ শিয়ার স্ট্রেংথের ভ্যালুটা বের করতেছো। দেখো এখানে যদি আমি 5 বলি, তাহলে কি সিটাই হচ্ছে শিয়ার স্ট্রেংথ বা সিইউটাই তোমার শিয়ার স্ট্রেংথ, আনরেঞ্জ শিয়ার স্ট্রেংথ, সো সিইউ ইজ ইকুয়াল টু এসইউ। এইখানে আরো কমপ্লিকেটেড চাইলে আসলে মানে বলতে পারো কমপ্লিকেটেড না, আরো বেশি ডিটেইলে বলা যেত, যেটা আমি এখন তোমাদেরকে বলছিলাম, মেবি ট্রাক শেয়ারের ক্লাসে ইন পার্সনে বলবো, যদি তোমাদের কোশ্চেন থাকে আরো ওই সময় হয়তো বেটার কোশ্চেন আসবে আর কি। তাইলে আমরা ইউসিএস টেস্ট থেকে ক্লে আনরেঞ্জ কোহেশনটা মেজার করি। তার মানে গিয়ে ফিল্ডে গিয়ে যখন তুমি বলতেছো এই ক্লে সয়েলের শিয়ার স্ট্রেংথ প্যারামিটার জানি, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ জানি, সেটা আনরেঞ্জ কন্ডিশনকে রিপ্রেজেন্ট করতে হবে, ড্রেনেজ কন্ডিশনকে অ্যালাউ করবে না। এবং আরেকটা কথা হচ্ছে আনরেঞ্জ কন্ডিশনে সয়েল উইক বেশি হয়। তুমি যদি ড্রেনেজ অ্যালাউ না করো, সেক্ষেত্রে ইন জেনারেল তার টোটাল শিয়ার স্ট্রেংথটা কিন্তু কম। যদি ড্রেনেজ অ্যালাউ করো তখন আসলে বেড়ে যায়। এখন এই ড্রেনেজ অ্যালাউ করতে পারছি না কি পারছি না, এটা আসলে ডিপেন্ড করে ফিল্ডে আমার লোডটা কিভাবে ধীরে ধীরে পড়ছে। আমার ক্লের উপরে যদি ধীরে ধীরে একটু একটু করে করে লোডটা বাড়তে থাকে, তখন গিয়ে একটু একটু করে ড্রেনেজ হওয়ার সে সাফিসিয়েন্ট সময় পাচ্ছে। আর যদি আমি অনেক জোরে একটা মানে সাডেন একটা স্মল টাইম ফ্রেমের মধ্যে লোড অ্যাপ্লাই করে ফেলি, তখন আমার ক্লের মধ্যে কিন্তু ওই পানি ড্রেন করার সাফিসিয়েন্ট টাইম পাচ্ছে না। ওইটাকে আনড্রেন কন্ডিশন আনড্রেন কন্ডিশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এখন তাইলে আমরা যেহেতু বুঝতে পারতেছি যে আনড্রেন কন্ডিশনের স্ট্রেংথ ড্রেন কন্ডিশনের চেয়ে কম হয়, তাহলে আমি যদি ইউসিএস টেস্টের আনড্রেন কোহেশনকে আমার ওই ক্লে সয়েলের শিয়ার স্ট্রেংথ মেজার করার জন্য ইউজ করি, তাহলে আমি কি করতেছি, মোর কনজারভেটিভ অ্যাপ্রোচে আগাচ্ছি। অর্থাৎ এখানে আমার হতে পারে ওভার ডিজাইন আমি করবো, রাইট? আচ্ছা, এখন আসি তোমরা যেটা ল্যাব থেকে কালেক্ট করছো ডেটা, সেটা কি? স্যাম্পলটা টেস্ট করছো, স্যাম্পলটা টেস্ট করে তোমরা কিছু স্ট্রেসের যেটা পাইছো, কিছু ডিফরমেশনের লোড পাইছো আর ডিফরমেশন পাইছো। লোডটা হচ্ছে নর্মাল, দেখো নর্মাল লোড, তাহলে নর্মাল লোড আর তোমার এখানে হচ্ছে ডিফরমেশনের লিনিয়ার যে ডিফরমেশনটা, স্যাম্পলটা ধরো তোমার সিলিন্ড্রিক্যাল স্পেসিমেন, এটা ডায়ামিটার আর হাইট তুমি আগেই মেজার করে নিছো, সো তুমি এটা কিন্তু হাইটটা জানো। ধরো এটা লেংথ এল বা হাইট এইচ যেটাই তুমি বলো, তুমি এটা জানো, আর ডায়ামিটারটা তুমি জানো। তাহলে এই যে এক্সিয়াল লেংথটা আছে, এইটার এগেইনস্টে তুমি যখন ডিফরমেশন ডায়াল গেজের রিডিং গুলি কম্পেয়ার করবা, মানে তোমার ডিফরমেশন ডেল্টা বাই অরিজিনাল ইনিশিয়াল লেংথ এল করলে পরে তুমি পাবা হচ্ছে এক্সিয়াল স্ট্রেন, আর এই এক্সিয়াল স্ট্রেসটা তোমার ওয়াই-অ্যাক্সিসে বসবে। তাহলে তোমার গ্রাফটা আইডিয়ালি যেটা অভিজিৎ বলছিল যে তুমি ইনিশিয়ালি দেখলা যে সয়েলটা খুব লোড নিচ্ছে, লোডের অ্যামাউন্ট বাড়ছে বাড়ছে, একটা পর্যায়ে গিয়ে সেটা ফল করে গেল, এরপরে গিয়ে যত তুমি স্ট্রেন বাড়ালা লোড আর বাড়ছে না, লোডটা কমে গেছে। এই ধরনের সিনারিওটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ দিস কাইন্ড অফ এ গ্রাফ, যেখানে তুমি একটা শার্প পিক পাইছো। তাহলে এই পিকটাকেই আসলে বলা হবে কিউ বা আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ, এবং এই বরাবর তুমি এখানে একটা স্ট্রেইন পাবা যে কত স্ট্রেইনে আসলে আমার সয়েলটা ফেল করছে। এখন এই যে এই ধরনের সয়েল, ওই যে যেটা বলতেছিলাম তোমাদেরকে, মেরাজ ভাই হয়তো খুব হার্ড একটা ক্লে সয়েল দিয়ে টেস্ট করাইছে, এই ধরনের সয়েলকে বলা হচ্ছে ওভার কনসলিডেটেড। হ্যাঁ, ওভার কনসলিডেটেড কন্ডিশনে আছে ক্লে। ওভার কনসলিডেটেড ডেফিনেশন কি? কনসলিডেশন টেস্ট করে আসছি আমরা, কনসলিডেশন টেস্ট থেকে প্রি কনসলিডেশন প্রেসার বের করতে পারি। জি ম্যাম। প্রি কনসলিডেশন প্রেসার হচ্ছে ও
অতীতকালে সর্বোচ্চ যে লোড দেখে আসছে, এখন ধরো অতীতকালে সে অনেক বড় একটা লোড দেখে আসছে, বাট কারেন্টলি তার 10 ভাগের 1 ভাগ লোডের মধ্যে সে আছে। বা এই যে তুমি টেস্টটা করছো, এই টেস্টটার পুরা সিনারিওর মধ্যে কিন্তু ওর একটা মানে স্যাম্পলটা বেসিক্যালি কি হয়েছে, ফিল্ডে যে লোডে ছিল, যে পরিমাণ অ্যাডিশনাল বা হাইয়েস্ট অ্যামাউন্ট অফ লোড সে তার লাইফ টাইমে দেখে আসছিল, সেটা সে এখন এই মুহূর্তে এক্সপিরিয়েন্স করছে না। তার মানে হচ্ছে সে অতীতে আরো অনেক বেশি লোড দেখে আসছে, লোড দেখে আসছে বিধায় স্যাম্পলটা এত বেশি কনসলিডেটেড, এত হার্ড, এই কারণে এটা হচ্ছে ওভার কনসলিডেটেড। হ্যাঁ, ওভার কনসলিডেটেড সয়েলের কেসে যেটা হবে, সে অনেক শার্প একটা পিক জেনারেট করবে, অল্প স্ট্রেনি পিকটা জেনারেট করবে, এরপরে গিয়ে সে ফল করবে এবং এই ধরনের একটা ফেইলিয়ার সারফেস সে জেনারেট করবে। আর যদি এমন হয় যে সয়েলটা নর্মালি কনসলিডেটেড সয়েল হচ্ছে মাত্রই যেই ক্লেটা ডিপোজিটেড হয়েছে, ওর লাইফ টাইমে ওর ওভারবার্ডেনের যে লোড বা ওর যে সেলফ ওয়েট, ওই সেলফ ওয়েটের কারণে যে লোডটা এক্সপেরিয়েন্স করছে, সে এইটার চেয়ে বেশি লোড সে আগে কখনো দেখে নাই। তাইলে কি হবে, তুমি যখন স্ট্রেইন বাড়াবা সে কিন্তু খুব সহজে এই স্ট্রেস উঠাবে না, দেখা যাবে বেশি লোড নিতেই পারতেছে না, সে এরকম ধীরে ধীরে বাড়তে আছে। এখন তুমি কি এটা অ্যালাউ করতে থাকবা আনলিমিটেড অ্যামাউন্ট অফ স্ট্রেইন? হোয়াট ডাজ দিস স্ট্রেইন রিপ্রেজেন্ট? ডিফরমেশন অফ ইউর সয়েল বা সেটেলমেন্ট। এই সেটেলমেন্ট তুমি কি করতে পারবা না, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ থামাইতে পারবো না। সেটেলমেন্ট। হ্যাঁ, মানে তুমি তোমার সয়েলকে সিগনিফিকেন্ট অ্যামাউন্টে সেটেল করতে দিবা না। দিস ইজ নট গুড ফর ইউর স্ট্রাকচার। তোমার স্ট্রাকচারের ম্যাক্সিমাম সেটেলমেন্টের লিমিট আছে, তুমি এর চেয়ে বেশি সেটেলমেন্ট অ্যালাউ করো না। সো তোমার সয়েলটা কমপ্রেস হয়ে গেলে এটা তুমি অ্যালাউ করতে পারবে না। সেক্ষেত্রে এই টেস্টে তোমার সয়েল স্যাম্পলের ফেলিয়ার ধরা হবে কত পার্সেন্ট স্ট্রেইনে, এটা তোমাকে জানতে হবে যে আমি ইদার পিক জেনারেট করব সেটা নিব না, অথবা আমার যদি 15% স্ট্রেইন রিচ করে যায়, তাইলে ওইটা বরাবর যেটা আমি স্ট্রেস পাচ্ছি সেটাই আমার তখন কি হয়ে যাবে, ফেলিয়ার হয়ে যাবে। সেটাই ফেলিয়ার রিপ্রেজেন্ট করবে, সেটাকে আমি আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ বলবো। সয়েলের এর চেয়ে বেশি সয়েলের স্ট্রেংথ নাই। তাহলে কি, যেটা তোমার আগে আসে, তোমার যদি পিক জেনারেট করে যায় তাহলে পিক, আর যদি 15% স্ট্রেইন জেনারেট করে যায় তাহলে সেটাই তোমার সয়েলের ফেলিয়ার ইন্ডিকেট করবে। তাইলে এখন তোমার ল্যাবের ডেটা নাও, ল্যাবের ডেটা নিয়ে এক্সিয়াল স্ট্রেসের ডেটা বের করো। স্ট্রেস কিভাবে বের করবা, এই যেখানে ডায়ামিটার নিয়েছো, ডায়ামিটার দিয়ে তুমি তোমার ডায়াল গেজের যে লোডের ভ্যালু আছে সেটাকে যদি কিলো নিউটনে নিয়ে নাও, ডায়ামিটারটা মিলিমিটারের থেকে মিটারে তুমি মিটার স্কোয়ারে বের করে তুমি সেটা দিয়ে স্ট্রেস বের করতে পারবে, এক্সিয়াল স্ট্রেস। তো স্ট্রেস সিস্টেম গ্রাফ থেকে তুমি পাবা হচ্ছে কিউ ইউ। হোয়াট ডাজ দিস কিউ ইউ রিপ্রেজেন্ট? এখানে আমি একটা ডায়াগ্রাম আঁকছি আসলে। এটা এটা ওই যে মোর সার্কেলকে বোঝার জন্য, মোর সার্কেলের মানে স্যাম্পলের ভার্টিক্যালি তুমি লোড অ্যাপ্লাই করে ফেল করছে অ্যাট কিউ ইউ। এটা হচ্ছে আমার কি আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ। এবং তোমার হরাইজন্টালি কি কোনো লোড আছে স্যাম্পলের উপর? ভার্টিক্যালি তো লোড অ্যাপ্লাই করছো, শুধু হরাইজন্টালি নাই। তার মানে তোমার এখানকার আদার ডিরেকশন যেটা প্রিন্সিপাল ডিরেকশন, সেই ডিরেকশনের স্ট্রেস 0। তো তুমি যদি 2D তে চিন্তা করো তাহলে তোমার দুইটা প্রিন্সিপাল স্ট্রেসের ডিরেকশন থাকবে। হ্যাঁ, এই যে হরাইজন্টাল আর ভার্টিক্যাল। তাহলে এখানে হরাইজন্টালি লোড অ্যাপ্লাই করতেছি, ভার্টিক্যালি লোড নাই। এবং এটা অ্যাকচুয়ালি 3 তো এই কথাই সত্যি যে আমি যদি আদার এই যে এইভাবে চিন্তা করো আরেকটা ডিরেকশন, তাহলে সেই ডিরেকশনও নাই, তার মানে শুধু ওয়ান ডিরেকশনে আছে আর কি। আদার 2 ডিরেকশনের স্ট্রেস 0। তো সেই ক্ষেত্রে আমার যে মোর সার্কেলের সিগমা 1 বসাবে, মানে যেটা ছোট আর কি, সেটা তো হচ্ছে 0 থেকে শুরু করে পরে আমার যেটা আমার ফেইলিয়ার লোড কিউ ইউ, সেটাই আমার সিগমা 1, সেটা আমি এখানে বসাবো। এটা হচ্ছে সিগমা আর এটা হচ্ছে টাউ। তাইলে এখন আমি এখান থেকে কি পাবো, হাফ অফ দিস সার্কেল যেটা আমার ডায়ামিটার আর কি, সরি রেডিয়াস, সেটাই আমার কি বলো, সিইউ না? কারণ এটাই তো আমার ফেইলিয়ার এনভেলপ, যেহেতু এটা আনড্রেইন কন্ডিশনের টেস্ট, তাহলে এইটাই আমার আনড্রেইন কোহেশন এবং এটাই আমার আনড্রেইন শিয়ার স্ট্রেংথ অফ সয়েল। ঠিক আছে, এইটুকুই তোমার আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টের ফাইন্ডিং। খুবই সোজা, খুবই সহজ এবং খুবই ইজি টু ডু ইন দ্য ল্যাব। এইটার লিমিটেশন হচ্ছে তুমি এটা থেকে সয়েলের 5 প্যারামিটারটা বের করতে পারবা না। অর্থাৎ তোমার সয়েলের যদি এমন হয় যে ক্লে কন্টেন্ট এবং ধরো স্যান্ড আছে কিছু, বাট ক্লেটা একটু কোহেসিভ, সিগনিফিকেন্টলি কোহেসিভ, একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজে আছে, খুব বেশি ডমিনেট করতেছে না হয়তো, সেক্ষেত্রে তুমি একটা আনড্রেইন কোহেশনের ভ্যালু পাবা। কিন্তু তুমি যদি ডিরেক্ট শেয়ার টেস্ট করো তখন গিয়ে হয়তো তুমি দুইটা ভ্যালুই পাবা।
সি এবং ফাই দুইটা ভ্যালুই তুমি বের করতে পারবা। তো তোমাদেরকে এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা তো তোমাদের প্রজেক্টের জন্য ফিল্ড থেকে স্যাম্পল কালেক্ট করো। তো কোনো কোনো সময় দেখা যায় যে তোমরা যখন ওটার সিভ অ্যানালাইসিস এর রিপোর্ট দেখাও, সেখানে দেখাও কি যে সয়েল স্যাম্পলটা পুরোপুরি স্যান্ডি সয়েল, অর্থাৎ তোমার নাম্বার 200 সিট দিয়ে কোনো পাসিং নাই, 0%। তাহলে সেই সয়েলটা দিয়ে তুমি কি আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করতে পারবা? আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ বের হবে? না ম্যাম, সন্দেহ হবে না। স্যান্ড এটা হবে না। ইউ হ্যাভ টু নো যে তুমি তাহলে ওই সয়েলের কোন শেয়ার স্ট্রেংথ টেস্ট, মানে শেয়ার স্ট্রেংথ প্যারামিটার বের করার জন্য কোন টেস্ট করতে হবে তোমাকে। মাস্ট তোমাকে ডিরেক্ট শেয়ার টেস্ট করতে হবে, ওটা আমরা এখনো বলি নাই, মানে তোমাদের পরে আসবে। সো কোন ধরনের সয়েলের জন্য কোন টেস্ট, ইন অর্ডার টু আইডেন্টিফাই দ্য শেয়ার স্ট্রেংথ প্যারামিটার, এটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, আমার মনে হয় আপাতত এই পর্যন্তই আর কি। তোমাদের যদি কারো প্রশ্ন থাকে করতে পারো শর্টে। আর তোমাদের আইডি গুলি আমাকে শেয়ার করতে। থ্যাংক ইউ। কারো প্রশ্ন নাই? আচ্ছা।